আসসালামু আলাইকুম। পরিচ্ছেদ ৩০ ক্রিয়ার কাল খুব গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। ক্রিয়ার কাল ইংরেজিতে যেটি আমরা টেন্স বলে জানি, অর্থাৎ সময়কে নির্দেশ করে ক্রিয়া, সেটি ক্রিয়ার কাল সম্পর্কিত আলোচনায় উঠে আসে। ক্রিয়া সম্পন্ন হওয়ার সময়কে ক্রিয়ার কাল বলে। ক্রিয়া সম্পন্ন হওয়ার সময়কে ক্রিয়ার কাল বলা হয়। ক্রিয়ার কাল বলা হয়, অর্থাৎ একটি ক্রিয়া যে সংগঠিত হচ্ছে কখন সেটি নির্দেশ করে ক্রিয়ার কাল, এবং এর উপর ভিত্তি করে বর্তমান কাল, তারপর অতীত কাল এবং ভবিষ্যৎ কাল নির্দেশিত হয়। ফলে আপনি যখন টেন্স আইডেন্টিফাই করবেন বা কাল আইডেন্টিফাই করবেন, সেটি করার একমাত্র উপায় হচ্ছে ক্রিয়া, এবং ক্রিয়ার মধ্যে আবার দুটি অংশ রয়েছে। তাহলে আমরা যে ক্রিয়া বিভক্তি পড়েছিলাম সেখানে আমরা এটি দেখেছি যে ক্রিয়াকে বিশ্লেষণ করলে দুটি অংশ পাওয়া যায়। এটি যদি ক্রিয়া হয় তাহলে ক্রিয়ার দুটি দিক, একটি হচ্ছে ক্রিয়া মূল, আরেকটি হচ্ছে ক্রিয়া বিভক্তি। এই ক্রিয়া বিভক্তি বলে দিবে যে আসলে সেটি কোন কাল, বর্তমান কাল, অতীত কাল কিংবা ভবিষ্যৎ কাল। যেমন আমরা একটি ক্রিয়া মূল এখানে লিখব যে কর, এটি হচ্ছে ক্রিয়া মূল। তো এটিকে আমরা যদি এখানে মুছে দিই, ধরুন যে করবে, এটি হচ্ছে ক্রিয়া। তাহলে এটি ক্রিয়া মূল কি? এটি ক্রিয়া মূল হচ্ছে কর, এটি ক্রিয়ামূল কর, এবং এটির ক্রিয়া বিভক্তি হচ্ছে বে। তাহলে কি দাঁড়াচ্ছে যে ক্রিয়ামূল এবং ক্রিয়া বিভক্তি যুক্ত হয়ে কি হচ্ছে, এই যে ক্রিয়া সেটিকে গঠন করছে। এবং আমরা গত যে পরিচ্ছেদ ২৯ সেখানে কিন্তু আমরা বলেছিলাম যে ক্রিয়া মূল যদি আমরা না বুঝে থাকি তখন কিন্তু যে ক্রিয়া আইডেন্টিফাই করতে পারবো না। এবং ক্রিয়া বিভক্তি অধ্যায় যদি একজন শিক্ষার্থী মিস করে বা যদি মনোযোগ দিয়ে না পড়ে, তাহলে এই যে পরিচ্ছেদ ৩০ ক্রিয়ার কাল কখনোই সে ভালো করে বুঝতে পারবে না। আবার ক্রিয়ার কাল যদি সে বুঝতে না পারে একজন শিক্ষার্থী, তাহলে তার বাংলা থেকে ইংরেজিতে সমস্যা হবে। কিরকম সমস্যা হবে? আমরা যখন ইংরেজি পড়ি, বাংলা থেকে ইংরেজি করতে গেলে, ধরা যাক কখনো আমরা যখন আবেদন লিখি ইংরেজিতে, তখন আগে সেটি বাংলায় কিন্তু মাথায় আসে। যেহেতু বাংলায় বাক্যটা মাথায় আসে, তারপর সেটা কিন্তু আমরা ইংরেজি করি, আমার ব্রেন অটোমেটিক্যালি সেটি ইংরেজি করে। তাহলে বাংলা বাক্যটা যখন আসে, ওই বাক্যের মধ্যে কিন্তু একটা ক্রিয়াও আসে, এবং ক্রিয়া যদি আমরা না চিনি যে সেটি কোন কাল, বর্তমান কাল, অতীত কাল বা ভবিষ্যৎ কালকে নির্দেশ করছে কিনা, তখন কিন্তু ইংরেজি স্ট্রাকচার ভুল হয়। যেমন আমি কাজটি করছিলাম, দেখুন আই ওয়াজ ডুইং দ্য ওয়ার্ক, আমি কাজটি করছিলাম, আই ওয়াজ ডুইং দ্য ওয়ার্ক, আর আমি কাজটি করছি, আই এম ডুইং
দ্য ওয়ার্ক। এই যে আই এম ডুইং দ্য ওয়ার্ক আর আই ওয়াজ ডুইং দ্য ওয়ার্ক, এর মধ্যে পার্থক্য কোথায়? পার্থক্যটা আমরা এখানে লিখব। দেখুন, আই ওয়াজ ডুইং আর আই এম ডুইং, বাংলায় কি পার্থক্য হয়? আমি কাজটি করছিলাম, এই প্রথমটা হচ্ছে করছিলাম, আর এই দ্বিতীয়টি হচ্ছে করছি। তাহলে দেখুন, এই দুই ক্ষেত্রেই ক্রিয়া মূল হচ্ছে কর, কিন্তু ক্রিয়া বিভক্তি কি? ক্রিয়া বিভক্তি ছি বোঝাচ্ছে যে এটি বর্তমান, ঘটমান বর্তমান, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর এখানে কি বলছে? ছিলাম যখন বলছি তখন সেটি বোঝাচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, আই ওয়াজ ডুইং দ্য ওয়ার্ক। অর্থাৎ এখানে মূল বিষয় হচ্ছে ছিলাম। দেখুন, ছিলাম আর ছি, এই ছিলাম আর ছি ঠিক যেরকম বে, তুমি কাজটি করবে, এটা কি ফিউচার টেন্স, ফিউচার বোঝাচ্ছে। তাহলে দেখুন, সব ক্ষেত্রেই হচ্ছে কর আছে, তুমি কাজটি করবে, ফিউচার টেন্স, করবে, কর কিন্তু আছে স্থির, একে আপনি চেঞ্জ করতে পারবেন না। এর সাথে এগুলো, এই যে বে, বেন, আবার যখন আপনি বলবেন তখন কি হবে? আপনি কাজটি করবেন, তখন কিন্তু আবার বেন হবে। বেন কেন হবে? কারণ আপনি এই যে সম্মানিত ব্যক্তিকে সম্বোধন করেছেন। কিন্তু যখন তুমি বলছেন তখন বলা হচ্ছে তুমি কাজটি করবে। তার মানে কি, ব্যক্তি এবং যে কাল সেটির উপর নির্ভর করে এই যে ক্রিয়া বিভক্তি এটি পরিবর্তন হয়, এবং এই ক্রিয়া বিভক্তি বলে দিবে সেটি বর্তমান কাল নাকি ভবিষ্যৎ কাল নাকি অতীত কাল, এবং এই কাল বলে দিবে যে আপনার ইংরেজি বাক্য কি হবে। তার মানে কি, বেসিকটা হচ্ছে এই ক্রিয়াকে বিভাজন করলে ক্রিয়া মূল আর ক্রিয়া বিভক্তি পাওয়া যায়, এটি আমাদের বুঝতে হবে। এবং এই যে ক্রিয়া বিভক্তি আর ক্রিয়া মিলে, ক্রিয়া মূল মিলে এই ক্রিয়া তৈরি করে, এই ক্রিয়া আমাকে নির্দেশ করে যে এটি কোন সময়ের কথা বলছে, অতীতকালের নাকি বর্তমান কালের নাকি ভবিষ্যৎ কালের। কাজে খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ক্রিয়া সম্পন্ন হওয়ার সময়, অর্থাৎ ক্রিয়া কখন সম্পন্ন হচ্ছে। যখন বলছেন করবে তখন ভবিষ্যতে সম্পন্ন হচ্ছে, যখন বলছেন করছিল, ছিলাম, তখন অতীতে সম্পন্ন হচ্ছে, যখন বলছে করছি তখন বর্তমানে এখানে সম্পন্ন হচ্ছে। তাহলে বর্তমান কাল আমরা নিয়ে আলোচনা করব। বর্তমান কালের ক্ষেত্রে আমরা কিন্তু 29তম পরিচ্ছেদে বেশ কিছু ক্রিয়া বিভক্তি পেয়েছি। কিরকম? যে ক্রিয়া বর্তমানে নিয়মিতভাবে, বর্তমান কাল নিয়মিতভাবে ঘটে তাকে সাধারণ বর্তমান বলে। তাহলে বর্তমান কাল বলতে কি বোঝাচ্ছে? যে ক্রিয়া সম্পন্ন হয় বর্তমানে, বর্তমানে যে ক্রিয়া সম্পন্ন হয় বর্তমানে যে ক্রিয়া সম্পন্ন হয় তাকে বর্তমান কাল বলে। তাহলে বর্তমানে যে ক্রিয়া সম্পন্ন হচ্ছে তাকে বর্তমান কাল বলে। তাহলে বর্তমান কালের মধ্যে চারটা ক্যাটাগরি রয়েছে। এক হচ্ছে সাধারণ বর্তমান, সাধারণ বর্তমান, সাধারণ বর্তমান কি? যেটি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যে ক্রিয়া বর্তমান কালে নিয়মিত ঘটে তাকে বর্তমান কাল বলে। যে ক্রিয়া যে ক্রিয়া বর্তমান কালে নিয়মিত ঘটে
তাকে সাধারণ বর্তমান কাল বলে। যেমন আমি স্কুলে যাই, আমি স্কুলে যাই। দেখুন এখানে ক্রিয়া হচ্ছে যাই, তারপর সূর্য, এটি হচ্ছে 1, 2 হচ্ছে সূর্য পূর্ব দিকে উঠে, এটি কিন্তু নিয়মিতই ঘটে। তাহলে সাধারণ বর্তমান কাল কি বলছে, যে ক্রিয়া বর্তমান কালে নিয়মিত ঘটে সেটি হচ্ছে সাধারণ বর্তমান। যেমন আমি স্কুলে যাই, এটা একটা অভ্যাস, রেগুলারিটি। তারপর সূর্য পূর্ব দিকে উঠে, রেগুলার উঠে, তাই তো। আমি বই পড়ি, তাহলে আরো লেখা যেতে পারে আমি বই পড়ি। তাহলে এখানে কি হচ্ছে, পর যোগ ই। তাহলে আমাদেরকে এই ই বলে দিচ্ছে যে এটি হচ্ছে ক্রিয়া বিভক্তি, এবং ই থাকলে এটি বুঝবো যে বর্তমান কাল, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তারপর আরো আছে, আমরা এখানে আরো উদাহরণ লিখব, যে সে বই পড়ে। দেখুন আমি থাকার কারণে পড়ি, সে পড়ে, তাহলে এখানে হচ্ছে এ। আপনি পড়েন, এন। যেমন আমি কাজটি করি যখন বলছি তখন হচ্ছে ই আসছে, কর যোগ ই। সে কাজটি করে, কর যোগ এ, এই যে এরকম। তাহলে বোঝাই যাচ্ছে যে সাধারণ বর্তমান দিয়ে বোঝাচ্ছে যে ক্রিয়া বর্তমান কালে নিয়মিতভাবে ঘটে সেটি হচ্ছে সাধারণ বর্তমান। এক্ষেত্রে আমরা এখানে বইয়ের উদাহরণ দুটি, আর এগুলো বইয়ের বাইরে থেকে আমরা দিয়েছি বোঝার সুবিধার্থে। অর্থাৎ সাধারণ ঘটনা যেটি বর্তমান কালকে নির্দেশ করে সেটি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কিন্তু এখানে কিন্তু আবার যে পড়ছি এরকম বলা যাবে না, সবকিছু মিলেই কিন্তু বর্তমান কাল। একটা হচ্ছে আমি নিয়মিত পড়ি, নিয়মিত স্কুলে যাই, সে করে, সে পড়ে, সে বলে, এই যে এটা আসে, এ কি বিভক্তি কিন্তু নির্দেশ করছে যে সে বর্তমান কাল। এরপর আমরা যদি ঘটমান বর্তমান, ঘটমান বর্তমান, ঘটমান বর্তমান, ঘটমান বর্তমান, তাহলে হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ঘটমান বর্তমান। এটি কি বলছে, যে দেখুন আমি বই পড়ছি, সে কাজটি করছে, সে, ধরুন যে লিজা নাচছে, তারপর ধরুন যে লিমন ঘুমাচ্ছে। সবকিছুতে আপনি কি করছেন, দেখুন একটা প্রেজেন্ট বর্তমান কালে কাজকে বোঝাচ্ছে। পড়ছি, পড়ছি, করছে, নাচছে, এই যে ছে বিভক্তি বলে দিচ্ছে যে এটি হচ্ছে বর্তমান কালের যে ঘটমান অবস্থা, অর্থাৎ কন্টিনিউয়াস। এই যে কন্টিনিউয়াস অবস্থা, চলমান, চলমানতাকে বোঝাচ্ছে। অর্থাৎ একটি কাজ আপনি বর্তমানে করছেন, যেমন আমি ভ্রমণ করছি,
তারপরে ধরুন যে আর হচ্ছে সে ভ্রমণ করছে, সে কথা বলছে, সে লিখছে বা আপনি লিখছেন। এখানে সে কখন হবে আর ছেন কখন হবে? যখন বলবেন আপনি, আপনি আপনি লিখছেন, লিখছেন, দেখুন ছেন হবে। এই যে ছেন বলে দিচ্ছে কন্টিনিউয়াস। তুই লিখছিস, লিখছিস। তাহলে পার্সন, এই যে পার্সনের উপর ডিপেন্ড করে এখানে কোন বিভক্তি হবে, এগুলো কিন্তু আমরা ডিটেলস 29তম পরিচ্ছেদে আলোচনা করেছি। প্রায় 1.5 ঘন্টার ক্লাস সেটি ছিল। এবং ওখান থেকে যদি আমাদের ওইটা যদি না বুঝে থাকি এবং ওই ক্লাস না করে থাকি, 29তম পরিচ্ছেদ সিলেবাসে থাকুক না থাকুক, 29তম পরিচ্ছেদ পড়তেই হবে নিজের ভালোর জন্য, ফিউচারের জন্য, বাংলা ইংরেজি দুইটা ভাষার জন্য, দুইটা সাবজেক্টের জন্য 29তম পরিচ্ছেদ পড়তে হবে। ফলে আমি যখন লিখছি এটি বুঝাচ্ছে কোনো কাজ কন্টিনিউয়াস অবস্থা বুঝাচ্ছে, সেটি কি বলছে? ঘটমান বর্তমান বা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমি স্কুলে যাচ্ছি, আমাদের পরীক্ষা চলছে। তাহলে দেখুন এই যে ছে যদি থাকে, তুমি লিখছো, আরো থাকতে পারে যে তুমি লিখছো, তুমি পড়ছো, ইউ আর রিডিং। তাহলে পড়ছো, তুমি বললে হবে ছো, আপনি বললে হবে ছেন, আমি বললে হবে ছি। তার মানে কি পার্সন, ব্যক্তি অনুযায়ী কিন্তু এই ক্রিয়া বিভক্তি চেঞ্জ হবে। ফলে এই ক্রিয়া বিভক্তি বলে দিচ্ছে যে এটি ঘটমান বর্তমান কাল। এরপরে আসুন পুরা ঘটিত বর্তমান। পুরা ঘটিত বর্তমান কিরকম? যে পুরা গঠিত, পুরা ঘটিত অর্থাৎ পারফেক্ট টেন্স, পুরা ঘটিত বর্তমান, প্রেজেন্ট পারফেক্ট। তো সেটি কিরকম? সেটিও ক্রিয়া বিভক্তি দিয়ে চেনা যায়। যেমন আমি অঙ্কটি করেছি, আমি অঙ্কটি করেছি। এই করেছি কে ভাঙলে হবে কর ক্রিয়ামূল যোগ এছি। আপনি, আপনি অঙ্কটি করেছেন, করেছেন। দেখুন কর যোগ এছেন। এছেন কেন হলো? এছেন হওয়ার কারণ হচ্ছে যে আপনি। কিন্তু দেখুন এছেন আর আমি বলার, আমি থাকার কারণে এছি। সবকিছু শুরুতে কিন্তু এ থাকবে, অর্থাৎ পারফেক্ট টেন্স বা পুরা গঠিত বর্তমান শুরু হবে এ দিয়ে। এটি একবার বুঝে গেলে ওই যে হ্যাজ বিন, হ্যাভ বিন নাকি হ্যাড বিন, তখন আর ঝামেলা হবে না। তাহলে দেখুন করেছি, এ দিয়ে শুরু হবে কি? পুরা গঠিত বর্তমানকাল, অর্থাৎ পারফেক্ট টেন্স শুরুই হবে এ দিয়ে। যখন পাস্টে যাব তখন কি হবে? এ ছিলাম, এ ছিলাম। দেখুন এছি কিন্তু শুরু কিন্তু এ দিয়েই হবে, সেটি প্রেজেন্ট পারফেক্ট হোক আর পাস্ট পারফেক্ট হোক। করেছি, তাহলে দেখুন করেছি, এছি যখন শুরু হচ্ছে সেটিও কিন্তু এ দিয়েই শুরু হচ্ছে। আর যখন পাস্টে যাবেন তখন আসবে এ ছিলাম, তার মানে শুরু হবে এ দিয়ে। তার মানে এই এ বোথ কমন। এই এ বলে দিচ্ছে যখন ক্রিয়ামূল শুরু হবে, ক্রিয়া বিভক্তি এ দিয়ে শুরু হবে, তখন বুঝতে হবে যে আমাকে পারফেক্ট করতে হবে। তখন সেই অনুযায়ী কিন্তু বাক্য গঠন হবে। দেখুন আপনি অঙ্কটি করেছেন, তারপর তারা বাড়িতে ফিরেছে। তারা, এগুলো আমরা ইংরেজি করে দেখাবো। তারা বাড়িতে ফিরেছে বা পৌঁছেছে। দেখুন এটিকে এখানে কি কি আছে?
এছে আছে। এটির ইংরেজি কি? আই হ্যাভ ডান দ্য সাম, আমি অঙ্কটি করেছি। তাহলে আপনি ইউ হ্যাভ ডান দ্য সাম, আপনি অঙ্কটি করেছেন। এই যে হ্যাভ ডান, আপনি যে হ্যাভ ডান নিয়ে আসবেন, বা হ্যাভ বা হ্যাজ ডান, এটি কিসের উপর ভিত্তি করে নিয়ে আসবেন ইংরেজি করতে গেলে? এই যে এর উপর নির্ভর করে। এ যদি আপনি না চিনেন যে এ থাকলে পাস্ট টেন্স হয়, পাস্ট পারফেক্ট হয় এবং প্রেজেন্ট পারফেক্ট হয়, অর্থাৎ পারফেক্ট টেন্স হতে গেলেই ভার্ব বাংলায় কি হবে? এ দিয়ে আসবে। তখন আপনার এর উপর নির্ভর করে হ্যাভ ডান হ্যাজ ডান আসবে, আর যদি পাস্ট হয় তখন হ্যাড দিয়ে আসবে। তার মানে কি দাঁড়াচ্ছে? মানে দাঁড়াচ্ছে যে এই যে এছি, করেছি, করেছেন, করেছ, তুমি কাজটি করেছ, তুমি কাজটি করেছ, দেখুন করেছ, তাহলে কর যোগ এছো, এই যে এছো, এই এ বলে দিচ্ছে যে এটি হচ্ছে কি পারফেক্ট টেন্সের উদাহরণ, ফলে এটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে নির্দেশ করছে। এরপর আরেকটা আমরা দেখব যে পারফেক্ট টেন্সের চারটি রয়েছে, অনুজ্ঞা বর্তমান। তো অনুজ্ঞা বর্তমান সেটি কি? অনুজ্ঞা বর্তমান যে ক্রিয়া দিয়ে বর্তমান কালে বক্তার আদেশ অনুমতি, যে ক্রিয়া দিয়ে বর্তমান কালে বক্তা আদেশ অনুমতি, আদেশ অনুমতি, অনুরোধ, প্রার্থনা ইত্যাদি প্রকাশ হয়, সেটাকে বলা হচ্ছে অনুজ্ঞা বর্তমান। কিরকম? যে তাড়াতাড়ি কাজটি করো, তাড়াতাড়ি কাজটি করো, এটি কি নির্দেশনা দিচ্ছে, তাই তো? তাড়াতাড়ি কাজটি করো, সকলের মঙ্গল হোক, সকলের মঙ্গল হোক। তাহলে এটা কি বোঝাচ্ছে? দেখুন, সকলের মঙ্গল হোক, এই যে হোককে প্রশ্ন করছি, কি হোক? মঙ্গল হোক, তাহলে কি এটি প্রার্থনা বোঝাচ্ছে। আবার কাজটি করো, তাহলে কি এখানে নির্দেশনা বোঝাচ্ছে, তাই তো? আদেশ। তারপর যদি দয়া করে আমাকে এক গ্লাস পানি দিন, দয়া করে আমাকে এক গ্লাস জল দিন, এই যে যখন বলছেন জল বা পানি দিন, সেটি কি নির্দেশ করছে? দয়া করে প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। তার মানে যখন কোনো ক্রিয়া আদেশ, নিষেধ, অনুরোধ বোঝাচ্ছে, সেই সব কিছু কি বোঝাচ্ছে? যে অনুজ্ঞা বর্তমান। এখান থেকে চলে যাও, চলে যাও বলছি, এই যে চলে যাও, তাহলে কি করছে? যে অর্ডার করছে। খাতা জমা দাও, দেখা দেখি করবে না, এই যে আমরা বলি এরকম ভাবে, সেগুলো সবকিছু কি অনুজ্ঞা বর্তমান। অনুজ্ঞা শব্দটি থাকলেই আমরা বুঝবো যে আদেশ, নিষেধ, অনুরোধ আছে কিনা। আদেশ, নিষেধ, অনুরোধ, ইচ্ছা, আল্লাহ তোমাকে দীর্ঘজীবী করুন, আল্লাহ তোমাকে দীর্ঘজীবী করুন, তাহলে কি বুঝাচ্ছি? যে দীর্ঘজীবী কোন প্রার্থনা করছি, তাহলে অনুজ্ঞা বর্তমান। ঠিক এরকম ভাবে তাহলে আমরা চারটি পেলাম। আর আমরা অতীতকাল, অতীতকাল এখানে দেখব। অতীতকালের চারটা ক্যাটাগরি রয়েছে। সাধারণ অতীত, অর্থাৎ সাধারণ অতীত হচ্ছে পাস্ট ইনডিফিনিট, সাধারণ
সাধারণ অতীত কি বোঝাচ্ছে? যে অতীতকালে যে কাজ সম্পন্ন হয়ে গিয়েছে বোঝায়, তাকে সাধারণ অতীত বলে। তাহলে তারা সেখানে বেড়াতে গেল, তারা সেখানে বেড়াতে গেল। দেখুন এই যে গেল, এটি কি বোঝাচ্ছে? ল, তাই না? এখানে এটা আবার লিখি, আমরা ভিন্নভাবে লিখি। আমি সেখানে বেড়াতে গেলাম, গেলাম। দেখুন এই যে ল দিয়ে থাকবে, তো আমি সেখানে বেড়াতে, তারা সেখানে বেড়াতে গেল, আমি সেখানে বেড়াতে গেলাম, তুই সেখানে বেড়াতে গেলি, তুই সেখানে বেড়াতে গেলি। এই যে ল দিয়ে থাকবে, পাস্ট টেন্সের ইন্ডিকেট করবে। এখানে কিন্তু পার্সন অর্থাৎ ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সনের উপর ডিপেন্ড করে এখানে কি পরিবর্তনটা এই যে এখানে হয়। আমরা আবারও বলছি যে 29তম পরিচ্ছেদে যে কি কি ক্রিয়া বিভক্তি কোন কালের সাথে বসলে হয় সেটি কিন্তু আছে, কাজে সেটি কিন্তু খুব গুরুত্বপূর্ণভাবে খেয়াল করতে হবে যে কি কি পরিচ্ছেদ কি কি ক্রিয়া বিভক্তি বসে, সেটি আমাদের খেয়াল রাখতে হবে। সাধারণ অতীতকাল, তার মানে কি কাজটি, তারা সেখানে বেড়াতে গেল মানে শেষ, বেড়াতে গিয়েছে, এটা অতীত হয়ে গিয়েছে। আমি সেখানে বেড়াতে গেলাম, গেলাম, তুই সেখানে বেড়াতে গেলি। তাহলে দেখুন এই যে ল, লাম, লি এগুলো পাস্ট টেন্স কে নির্দেশ করছে। তারপর দেখুন যে ঘটমান অতীত, পাস্ট কন্টিনিউয়াস, ঘটমান, ঘটমান অতীত, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস। যেমন এখানে কি বলছেন, আমরা তখন বই পড়ছিলাম, আমরা তখন বই পড়ছিলাম। খেয়াল করুন এখানে হবে পর যোগ ছিলাম, তাহলে পড়ছিলাম, তাহলে এই পর হচ্ছে ক্রিয়ামূল, এই ছিলাম হচ্ছে ক্রিয়া বিভক্তি। ছিলাম এটি নির্দেশ করে অতীতকাল। আমি আবার বলছি 29তম পরিচ্ছেদে সুন্দর করে দেওয়া আছে কি কি থাকলে এখানে পাস্ট কন্টিনিউয়াস বোঝাবে। যেমন আমরা থাকার কারণে এখানে হয়েছে ছিলাম। তারপরে আপনি যদি বলেন, আপনি দিয়ে যদি বাক্যটা লেখেন কি হবে? আপনি তখন বইটি পড়ছিলেন, আপনি তখন বইটি পড়ছিলেন। তুমি, তুমি দিয়ে যখন বলবেন তখন হবে তুমি বইটি পড়ছিলে। দেখুন পার্থক্য হচ্ছে, ছিলে, ছিলেন, ছিলে, ছিলি, তুই বইটি পড়ছিলি, তুই, তুই দিয়ে বললে হবে ছিলি, পড়ছিলি, তুই বইটি পড়ছিলি। দেখুন এই সব কিছু কি নির্দেশ করছে? সবকিছু নির্দেশ করছে এটি ঘটমান বর্তমান। এরপর আমরা এটি ঘটমান অতীত অর্থাৎ পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এরপরে আমরা দেখব পারফেক্ট, পাস্ট পারফেক্ট অর্থাৎ পুরা ঘটিত অতীত, পুরা ঘটিত অতীতকাল, তাহলে পাস্ট পারফেক্ট। এখানে আমরা প্রেজেন্ট পারফেক্টের সাথে তুলনা করেও দেখাবো। তাহলে পাস্ট পারফেক্ট কি? যে খবরটা তুমি আমাকে চিঠিতে জানিয়েছিলে। দেখুন বৃষ্টি শেষ হওয়ার আগেই আমরা বাড়ি পৌঁছেছিলাম।
বৃষ্টি শেষ হওয়ার আগে আমরা বাড়ি পৌঁছেছিলাম। তাহলে যখন পাস্ট পারফেক্ট হয় তখন হ্যাড হয়। হ্যাড কার আগে হয়? হ্যাড কার আগে হয়? হ্যাড দিয়ে বাক্য লিখতে হয়। তাহলে হ্যাড কখন হয়? বিফোরের আগে হয়, আফটারের পরে হয়। তাহলে কি পাচ্ছি এখানে? আমরা বাড়ি পৌঁছেছিলাম। তাহলে দেখুন, যেটুক পাস্ট পাস্ট পারফেক্ট সেটার সাথে হ্যাড হবে। তাহলে উই হ্যাড রিচড হোম। উই হ্যাড উই হ্যাড রিচড হোম বিফোর দ্য রেইন কেম। কাম। তাহলে দেখুন, এইটুক কিন্তু ইনডিফিনিট আর এইটুক হচ্ছে পাস্ট পারফেক্ট। উই হ্যাড রিচড হোম। কেন হ্যাড রিচড হলো? এটির কারণ হচ্ছে যে দেখা যাচ্ছে আমরা বাড়ি পৌঁছেছিলাম বৃষ্টি শেষ হওয়ার আগে। আচ্ছা, বৃষ্টি শেষ হওয়ার আগে, এখানে আমরা দিয়েছি বৃষ্টি শুরুর আগে। ধরা যাক এখানে দিলাম শুরু হওয়ার আগে আমরা বাড়ি পৌঁছেছিলাম। তাহলে কি কি হলো যে যে উই হ্যাড রিচড হোম বিফোর দ্য রেইন কেম, অর্থাৎ বৃষ্টি শেষ হওয়ার যে বৃষ্টি আসার পূর্বেই, আমরা এখানে বাক্যটা ইংরেজি যেটা লিখেছি হচ্ছে বৃষ্টি আসার পূর্বেই আমরা বাড়ি পৌঁছেছিলাম। দেখুন, হ্যাড কার সাথে বসবে? হ্যাড তার সাথেই বসবে, পারফেক্টের সাথে বসবে হ্যাড। তাহলে এই যে এখানে একটা কাজ দুইটা অংশ থাকবে। একটা কাজ থাকবে হচ্ছে যে সাধারণ অতীত, আরেকটা কাজ থাকবে যে এখানে পুরা গঠিত অতীত। এবং এখানে বলছে অতীতের ক্রিয়া বহু পূর্বেই ঘটে গেছে এবং পরে আরো কিছু ঘটনা ঘটছে, তার কালকে পুরা ঘটিত অতীতকাল বলা হয়। তুমি খবরটা আমাকে চিঠিতে জানিয়েছিলে। তাহলে কি বলছে? অতীতের ক্রিয়া বহু পূর্বেই ঘটে গেছে। ফলে আমাদের প্রশ্ন এখানে না, আমাদের প্রশ্ন এখানে। দেখুন, পৌঁছেছিলাম এটাকে আমরা যদি লিখি, এখানে হচ্ছে আমাদের কাজ। পৌঁছেছিলাম। দেখুন, প্রেজেন্ট পারফেক্ট কি হয়েছিল? আমি কাজটি করেছি। আচ্ছা, এখানে পৌঁছেছি লিখি, আমি বাড়ি পৌঁছেছি। তাহলে এখানে এটা হচ্ছে বর্তমান, প্রেজেন্ট পারফেক্ট, পুরা গঠিত বর্তমান। আর পুরা গঠিত এটা অতীত। তাহলে দেখুন, এখানে আপনি কি পাচ্ছেন? করেছি, এছি। এছি শুরু হয়েছে কি দিয়ে? এ দিয়ে। পৌঁছেছি, এছি। দ্বিতীয় বাক্যে কি হয়েছে? জানিয়েছিলে। দেখুন, দ্বিতীয় বাক্যে হচ্ছে জানিয়েছিলে। তাহলে দেখুন এখানে কি হচ্ছে? এ ছিলে। তাহলে এছি প্রেজেন্ট প্রেজেন্ট পারফেক্টে কি থাকবে? শুধু এছি থাকবে, শুধু এছি। আর পাস্ট পারফেক্টে এ ছিলাম, এ ছিলে, এ ছিলেন। যেমন আপনি জানিয়েছিলেন, তুই জানিয়েছিলি। তার মানে কমন কি? কমন কিন্তু এ থাকবেই। ক্লিয়ার? এ মাস্ট থাকবে।
এ কে থাকতেই হবে, না থাকলে সে পারফেক্ট হবে না। এবং পাস্ট পারফেক্টে এ ছিলাম একটু বড় থাকবে, দেখুন লাম সহ থাকবে, লি সহ থাকবে, কিন্তু শুধু এসি থাকবে হচ্ছে পুরাগঠিত বর্তমানকালে। পুরাগঠিত বর্তমানে এসি থাকবে আর এ ছিলাম থাকবে পুরাগঠিত অতীতে। তাহলে নিত্য অতীত, নিত্য নিত্য অতীত অর্থাৎ একটা কাজ রেগুলার আপনি করতেন। আমি রোজ সকালে হাঁটতাম, দেখুন এটা থাকবে। তারপর আমি রোজ সকালে বই পড়তাম, আমি দিয়ে বললে এটা হবে। আর যদি বলেন তুমি রোজ সকালে বই পড়তে, দেখুন পড়তে অর্থাৎ একটা কাজ নিয়মিত আপনি করতেন, সেটি কিন্তু নিত্য অতীত। আমি রোজ স্কুলে যেতাম, তাহলে এই যে তাম, দেখুন এই তাম বুঝাবে সেটি হচ্ছে নিত্য অতীত। হাঁটতাম, বেড়াতাম, পড়তাম, খেলতাম, ঘুমাতাম, তারপর অনেক কিছুই হতে পারে। কাজেই এইভাবে আমাদের খেয়াল রাখতে হবে। এরপর আমরা দেখব যে ভবিষ্যৎকাল, সাধারণ ভবিষ্যৎ, আমি বইটি পড়ব, তাহলে এটি হচ্ছে পর যোগ বো। আমি বইটি পড়ব, আই উইল রিড দ্য বুক, এই যে কেন উইল হলো, উইল রিড কেন হলো, উইল রিড কারণ এখানে বো আছে, এই বো বলে দিচ্ছে এটা হচ্ছে সাধারণ ভবিষ্যৎকাল। তারপর তুমি বইটি পড়বে, এখানে হবে বে। আপনি বইটি পড়বেন, এই যে এরকম ভাবে হবে বেন। তার মানে পার্সন অনুযায়ী এখানে ক্রিয়া বিভক্তি চেঞ্জ হবে। আর তুই বইটি পড়বি, আপনি বইটি পড়বেন, সে বইটি পড়বে, আমি বইটি পড়বো, এই যে ব, বে, বেন, বি এরকম থাকলে সেটি কি সাধারণ ভবিষ্যৎকালকে নির্দেশ করবে। এরকম ভাবে আমরা ঘটমান ভবিষ্যৎ যদি করতে থাকবো, যেমন আমি বইটি পড়তে থাকবো, তাহলে কন্টিনিউয়াস এখানে ঘটমান ভবিষ্যৎ, আমি বইটি পড়তে থাকবো, খেয়াল করুন আমি বইটি পড়তে থাকবো, তাহলে এই বো বলে দিচ্ছে এটা ফিউচার, আর তে থাকবো বলে দিচ্ছে এটি হচ্ছে কন্টিনিউয়াস টেন্স, পড়তে থাকবো। তুমি যখন আসবে আমি তখন বইটি পড়তে থাকবো, অর্থাৎ আমার বইটি পড়া শেষ হবে না, চলমান থাকবে। এরপর আমরা যদি বলি এমন ঘটনা ঘটতেই থাকবে, এমন ঘটনা ঘটতেই থাকবে, অর্থাৎ এই বে বলে দিচ্ছে ফিউচার টেন্স, ঘটতেই বলে দিচ্ছে যে সেটি চলতেই থাকবে ফিউচার টেন্স। আরেকটা হচ্ছে আমাদের কাজ আমরা করতে থাকবো, দেখুন আমাদের কাজ করতে থাকবো, এই তে থাকবো বলে দিচ্ছে এটা এইটুক গো বলে দিচ্ছে এটা হচ্ছে ফিউচার, আর তে বলে দিচ্ছে ফিউচার কন্টিনিউয়াস অর্থাৎ ঘটমান ভবিষ্যৎ। এরপর আসুন যে অনুজ্ঞা ভবিষ্যৎ, অনুজ্ঞা মানে ভবিষ্যৎকালে আপনি কোনো আদেশ, নিষেধ, অনুরোধ, সেটা হচ্ছে অনুজ্ঞা।
অতীতকালে কিন্তু অনুজ্ঞা হয় না, কারণ অতীতকালে তো আপনি কাউকে অর্ডার নিষেধ এগুলো করতে পারবেন না। আর আমি বর্তমান ব্যক্তি, আমি কখনো আমাকে আদেশ নিষেধ দিতে পারবো না, আমি অন্যকে দিতে পারবো। কাজেই ফার্স্ট পার্সনের ক্ষেত্রে আমির ক্ষেত্রে কিন্তু অনুজ্ঞা হয় না এই ইসের ক্ষেত্রে, যে বর্তমান কালে যে আমির ক্ষেত্রে এবং ভবিষ্যৎকালে আমি দিয়ে কিন্তু অনুজ্ঞা হবে না। তাড়াতাড়ি কাজটি করো, তাড়াতাড়ি তাড়াতাড়ি কাজটি করো, অথবা বলেন যে কর, তাড়াতাড়ি কাজটি কর। তারপর বললেন ভালোভাবে ভালোভাবে পৌঁছে যেও। তাহলে দেখুন, এরকম যখন ভবিষ্যৎকালে আপনি কোনো একটা আদেশ নিষেধ অর্ডার অনুরোধ প্রার্থনা এগুলো আপনি প্রকাশ করছেন, তখন সেটি ভবিষ্যৎকালের অনুজ্ঞা প্রকাশ করছে। এবার আমরা দেখব ক্রিয়াকালের বিশিষ্ট প্রয়োগ। খুব ইম্পর্টেন্ট, কারণ পরীক্ষায় এখান থেকেই প্রশ্ন বেশি আসে, এখান থেকেই প্রশ্ন বেশি আসে। বিশিষ্ট প্রয়োগ, বিশিষ্ট প্রয়োগ, এটি খুব গুরুত্বপূর্ণ। কিরকম? ক্রিয়ার কালের, তার মানে প্রথমে তো এখানে দুইটা বিষয়, এটা হচ্ছে এক, এটা হচ্ছে কাল চিনতে হবে, আর দুই হচ্ছে কাল যে প্রয়োগটা হয় সেটি ভিন্ন কোনো প্রয়োগ হয় কিনা, সেটি হচ্ছে বিশিষ্ট প্রয়োগ। বিশিষ্ট অতিথি থাকে না, ধরেন আপনার স্কুলে প্রধান শিক্ষককে প্রতিদিন আপনারা কোনো অনুষ্ঠান করেন বা স্কুলে ক্লাস নেন, তো তিনি একটা অনুষ্ঠানের অতিথি, এবং হঠাৎ করে ধরেন যে বার্ষিক ক্রিয়া অনুষ্ঠানে বাইরে থেকে অতিথি আনলেন, মানে স্কুলের ভেতর না, বাইরে থেকে কলেজের একজন শিক্ষককে আনা হলো, দাওয়াত দেওয়া হলো, তাহলে তিনি কি বিশিষ্ট বিশিষ্ট অতিথি, কারণ একদিনই আসবেন আবার ওই দিন চলে যাবেন, ফলে এটিকে বলা হচ্ছে বিশিষ্ট প্রয়োগ। অনেক সময় ক্রিয়া বিভক্তি যে কালের হয় ঘটনা সেই কালের হয় না, তাহলে অনেক সময় ক্রিয়া বিভক্তি, তাহলে ক্রিয়া বিভক্তি দুইটা বিষয় হচ্ছে, ক্রিয়া বিভক্তি এক ধরনের কালের, যে কালের ধরেন যে এখানে বর্তমান, অতীত আর হচ্ছে ভবিষ্যৎ। ধরেন ক্রিয়া বিভক্তি, অর্থাৎ ক্রিয়া বিভক্তি দিয়েই কিন্তু আমরা বলতে পারবো যে সেটা কোন টেন্স। আপনি কখনো আজ, কাল, সকাল, বিকাল এরকম শব্দ দেখে বলতে পারবেন না যে সেটি বর্তমান কাল কিনা। ধরেন যে এখন একটা শব্দ আছে, এখন শব্দ দিয়ে কিন্তু আপনি বলতে পারবেন না যে সেটি বর্তমান কাল কিনা। বর্তমান কাল বলতে হলে বর্তমান কালের ক্রিয়ার দিকে তাকাতে হবে। ক্রিয়ার দিকে তাকালে আপনি কি পাবেন? ক্রিয়ামূল তো চেঞ্জ হয় না, যেমন পড়বেন, পড়ছি, পড়ছিস, পড়বে, পড়বেন, এগুলো তো বিভিন্ন রকম টেন্সের হতে পারে। তখন এই যে বে, বেন, বি বা বে এগুলো দেখে বলতে হয় যে সেটি কোন টেন্স। তাহলে ক্রিয়া বিভক্তি যে কালের, ক্রিয়া বিভক্তি যে কালের, ঘটনা সেই কালের নয়, ঘটনা সেই কালের নয়। তার মানে দুইটা বিষয় আছে, ক্রিয়া বিভক্তি যে কাল এটা আগে বের করতে হবে এক, তারপর দেখতে হবে ঘটনা কোন কালের। তাহলে ক্রিয়া বিভক্তি যে কালের নয়, অর্থাৎ ক্রিয়া বিভক্তি যদি বর্তমান, অতীত বা ভবিষ্যৎ যে কোনো একটা কালের হয়, ঘটনা যদি সেই কালের না হয়, তাহলে সেটা বিশিষ্ট প্রয়োগ। এখন আপনি বললেন সে বইটি পড়ছে, ধরা যাক she is reading the book। এই যে রিডিং বলছেন, she is reading, তাহলে এটি কি বলছে? পড়ছে। এই পড়ছে থেকে এই ছে ক্রিয়া বিভক্তি বলে দিচ্ছে এটি
যে বর্তমান কাল, তাহলে ক্রিয়াও যদি বর্তমান কালের হয়, আবার সে বুঝাচ্ছে বা ঘটনাটাকেও বুঝাচ্ছে বর্তমান কালের, তখন সেটা বিশিষ্ট প্রয়োগ হবে না। বিশিষ্ট প্রয়োগ কি? একটা ছোট উদাহরণ দিই। ধরুন আপনার রোল 1, আপনি নিয়মিত স্কুল ড্রেস পরে স্কুলে আসেন, এটাই তো স্বাভাবিক। এটা হচ্ছে সাধারণ প্রয়োগ, সাধারণ বিষয়। এটা হচ্ছে নিয়মিত, ব্যতিক্রম না। ব্যতিক্রম কি? ধরেন যে আপনি যে বার্ষিক প্যারেডে অনুষ্ঠানে যে যোগ দিবেন, তাহলে আপনি বিএনসিসি ড্রেস পরেছেন বা গার্লস গাইডের ড্রেস পরেছেন, তাহলে সেই ড্রেস পরে অনুষ্ঠানে হাজির হয়েছেন, সেটা হচ্ছে বিশিষ্ট প্রয়োগ। তার মানে কি? আপনি মানুষ একই, কিন্তু আপনার ফাংশন আলাদা, আপনার রোল একই আছে। আপনি যেদিন বিএনসিসি ড্রেস পরেছেন সেদিনও আপনার রোল এক, যেদিন স্কুল ড্রেস পরে স্কুলে আসছেন ক্লাস করছেন সেদিনও আপনার রোল এক। কিন্তু বিশিষ্ট প্রয়োগ কোন দিন? ওই যে অনুষ্ঠানের দিন, বা ধরুন বার্ষিক যে সাংস্কৃতিক অনুষ্ঠানে আপনি একটি নাচ পরিবেশন করবেন, নৃত্য পরিবেশন করবেন, তাহলে নাচের কস্টিউম তো আলাদা হবে। সেই নাচের কস্টিউম অনুযায়ী নিচ্ছে, তাই বলে কি আপনার রোল চেঞ্জ হয়ে যাবে? যাবে না। বিষয়টা এরকম। তাহলে ক্রিয়া যদি থাকে অতীতকালের, তাহলে সে যদি ঘটনা অতীতকালকে বোঝায় তখন কিন্তু সাধারণ। তাহলে একটা হচ্ছে ক্রিয়ার কাল, আরেকটা হচ্ছে ঘটনা। তাহলে ক্রিয়ার কাল ধরেন অতীত, কিন্তু ঘটনা বোঝাচ্ছে ভবিষ্যৎকে, তখন সে বিশিষ্ট প্রয়োগ। আমরা উদাহরণ দিয়ে খেয়াল করব। দেখুন যে আমরা গত বছর পরীক্ষা দিয়েছিলাম। আমি গত বছর আমি গত বছর পরীক্ষা দিয়েছিলাম। তাহলে আমি এখানে দিলাম আমি গত বছর পরীক্ষা দিয়েছি। খেয়াল করুন, দিয়েছি এখানে কি আছে? এছি। আর এখানে কি আছে? এখানে ছিলাম। এই ছিলাম কি বলছে? দেখুন যে প্রথম বাক্যে ক্রিয়ার কাল অতীত এবং ক্রিয়া ঘটনার সময় অতীতের। এই যে দেখুন গত বছর, তাহলে গত বছর দেখে কোনোদিন আপনি বলতে পারবে এই ঘটনা, আমি গত বছর পরীক্ষা দিয়েছি, তাহলে গত বছর পরীক্ষা দিয়েছি, গত পরীক্ষাটা হয়েছে গত বছর, এটা কিন্তু ঘটনা। এটা কি? ঘটনা। ঠিক আছে। আর ক্রিয়া কি বলছে? ছিলাম। এই ক্রিয়া বলছে এটি হচ্ছে পুরাগঠিত অতীত, পুরাগঠিত অতীত। তাহলে ক্রিয়া হচ্ছে অতীতের, তাহলে ক্রিয়াও অতীত, ঘটনা অতীত, দুইটা অতীত। দুইটাই যদি অতীত থাকে তাহলে সেটি বিশিষ্ট প্রয়োগ নয়। কিন্তু নিচেরটা দেখেন, আমি গত বছর পরীক্ষা, তাহলে এটা হচ্ছে ঘটনা। গত বছর কি ঘটনার সময় কোনটা? গত বছর, এটা হচ্ছে ঘটনা সময় গত বছর। কিন্তু ভার্ব কি বলতেছে? দিয়েছি। যে ভার্ব কি বলছে? দিয়েছি।
এই দিয়েছি বলে দিচ্ছে যে এটি কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে পুরা গঠিত বর্তমান কিরকম? দ্বিতীয় বাক্যে ক্রিয়ার কাল বর্তমান কালের, ঘটনা সময় অতীত, ঘটনার সময় কিন্তু অতীত। এই যে এটা লিখলাম, ঘটনার সময় গত বছর, তাহলে এখানে গত বছর পরীক্ষাটা গত বছর হয়েছে, তাই তো? তাহলে ঘটনার সময় কি? অতীত। ঘটনার সময় অতীত, কিন্তু ক্রিয়া কি? এখানে ক্রিয়া দেখুন তো, ক্রিয়া কিন্তু কোন কালের? বর্তমান কালের। ক্রিয়া কি বোঝাচ্ছে? এটা কিন্তু পুরা গঠিত, পুরা গঠিত বর্তমান, বর্তমান। কিরকম? একটা উদাহরণ দিই। আমি কাজটি করেছি, আমি কাজটি করেছি, করেছি। তাহলে দেখুন তো এখানে কি আছে? এখানে আছে এসি। তাহলে এটার ইংরেজি কি? আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। এই যে হ্যাভ ডান যে হবে, সেটা আপনি কিভাবে নিশ্চিত হলেন? হ্যাভ ডান এটা যে হবে, এটা নিশ্চিত হয়েছেন এই এসি দেখে। তাহলে এসি বলছে করেছি, এই এসি বলে দিল যে আপনাকে হ্যাভ ডান দিয়ে করতে হবে। কারণ কি? এটি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে এটি যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, আমি কাজটি করেছি, তাহলে আমি ধরুন গত বছর বাদ, এই শব্দটা বাদ, আমি পরীক্ষা দিয়েছি, এছি, এটিও তো পুরা গঠিত বর্তমান। অর্থাৎ আপনি কোনোভাবেই কাল বা টেন্স, এই গত বছর, আগামীকাল, আজকে, এই শব্দ দিয়ে নির্ধারণ করতে পারবেন না। আমি আবার বলছি, টেন্স বা কাল চিনতে হলে ক্রিয়ার দিক তাকাতে হবে। ক্রিয়া যে কালের, আপনাকে চোখ বন্ধ করে বলতে হবে সেই কালের ক্রিয়া। এরপর আপনি দেখবেন ঘটনা কোন কালে। ঘটনা কিন্তু বলতেছে অতীত, গত বছর, এটা হচ্ছে ঘটনাকে নির্দেশ করে। তাহলে ক্রিয়া হচ্ছে যেহেতু প্রেজেন্ট টেন্সের, এখন প্রেজেন্ট ইনডিফিনিট হোক, প্রেজেন্ট কন্টিনিউয়াস হোক, প্রেজেন্ট পারফেক্ট হোক, যেটাই হোক না কেন, সব মিলেই তো প্রেজেন্ট টেন্স। তাহলে ক্রিয়া বলতেছে প্রেজেন্ট টেন্স, মানে হচ্ছে সেটা প্রেজেন্ট টেন্স। এবারে আসুন, ঘটনা হচ্ছে কি? অতীতের, তার মানে এটা বিশিষ্ট প্রয়োগ। ফলে আপনি কি পাচ্ছেন? আপনি যদি দুইটা পার্ট দেখেন, দুইটা পার্টের মধ্যে একটা হচ্ছে ক্রিয়া, আরেকটা হচ্ছে ঘটনা। তাহলে ক্রিয়া যদি প্লাস হয় আর ঘটনা যদি প্লাস হয়, তাহলে সেটা বিশিষ্ট প্রয়োগ হবে না। এবার দেখুন, ক্রিয়া যদি প্লাস হয়, ঘটনা যদি মাইনাস হয়, তাহলে সেটি বিশিষ্ট প্রয়োগ। অর্থাৎ দুইটাই যদি অতীতের বিষয় হয়, এক একটা ঘটনা আরেকটা হচ্ছে ক্রিয়া, তাহলে সে বিশিষ্ট প্রয়োগ হবে না। দুইটা যদি সেম হয়, কিন্তু দুইটার মধ্যে একটা যদি পার্থক্য থাকে, ক্রিয়া এক রকমের, ঘটনা আরেক রকমের, তখন সেটা বিশিষ্ট প্রয়োগ। তাহলে এটাকে কি বলবো? এটাকে বলবো বর্তমান কালের বিশিষ্ট প্রয়োগ। বর্তমান কালের বিশিষ্ট প্রয়োগ। বর্তমান কালের কেন? এটা ক্রিয়া তো বর্তমান, এই যে দিয়েছি, আমি এর জন্য একটা এক্সট্রা উদাহরণ দিয়েছি। আমি কাজটি করেছি, করেছি, এছি, এর জন্য আমি বলছি যে কোনোভাবেই 29তম পরিচ্ছেদ যেটা রয়েছে সেটাকে বাদ দেওয়া যাবে না। ওখানে কিন্তু আপনি দেখতে পারেন যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কি আছে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে এই যে আপনি এসি পাবেন। তাহলে যেখানে এসি, সেটি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে এটি এটি কোন কাল? এটি হচ্ছে বর্তমান কাল। কেন বিশিষ্ট প্রয়োগ? ঘটনার সময় অতীতকে বোঝাচ্ছে।
এখন আপনার রোল 1 তো সবকিছুতেই ভালো হবে, ভালো বলতে পারবে, ভালো পড়তে পারবে, ভালো লিখতে পারবে। এখন আপনি রোল 1 হয়ে কাজ করলেন রোল 50-এর মতো, তাহলে আপনার ওটা বিশিষ্ট প্রয়োগ। কিন্তু আপনি রোল 1 একদিন মিস করেছেন, কিন্তু পরের দিন খবর নিয়ে পড়াটা শেষ করে ক্লাসে আসছেন, এটা হচ্ছে রোল 1-এর মতো কাজ। আর যার শেষ, যে পড়ে না, তার মতো কাজ কি? আপনি এসে বললেন কি, স্যার আমি তো গতকাল আসি নাই, ফাঁকি দেওয়া, অজুহাত দেওয়া, সেটা হচ্ছে রোল 1-এর কাজ নয়, ভালো স্টুডেন্টের কাজ নয়। ঠিক এইরকম ভাবে আমাদেরকে বুঝতে হবে। তাহলে আমি গুছিয়ে বলার চেষ্টা করছি, একটা উদাহরণ দিয়ে বললাম। পরের উদাহরণটা আমরা দেখব, সাধারণ বর্তমান কালের আরো বিশিষ্ট প্রয়োগ। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 1891 সালে 1891 সালে মৃত্যুবরণ করেন। প্রথমত দেখবেন এটা কোন টেন্স, এটাকে বাংলা হবে কর যুগ এন। দেখুন এই এন বলে দিচ্ছেন, এটা হচ্ছে বর্তমান কাল। যেমন তিনি বই পড়েন, তিনি বই পড়েন, আমি বই পড়ি, এখানে হচ্ছে এন, পর যুগ এন, আর এখানে হচ্ছে পর যুগ ই, সে বই পড়ে। তাহলে এই সবগুলো কি বলছে? এগুলো হচ্ছে বর্তমান কাল। এই বিভক্তি বর্তমান কালকে নির্দেশ করে। এগুলো পার্সনের কারণে চেঞ্জ হয়। তিনি বই পড়েন, আমি বই পড়ি, তুই বই পড়, তুমি বই পড়ো, সে সে বই পড়ে। এই যে দেখুন, তাহলে প্রথমত এটা হচ্ছে বর্তমান কাল। ক্লিয়ার? বর্তমান কাল, এটা ক্লিয়ার, এটা হচ্ছে ক্লিয়ার। তাহলে ঘটনা কত সালের? মৃত্যুবরণ যে করছেন 1891। তাহলে ঘটনা অতীত, আর ক্রিয়া বর্তমান। এটা যদি প্লাস বলি, এটা হচ্ছে মাইনাস। তাহলে দেখুন একটা প্লাস একটা মাইনাস, তার মানে কি? এটা বর্তমান কালের বিশিষ্ট প্রয়োগ। বর্তমান কালের বিশিষ্ট প্রয়োগ কারণ কি? প্রথমে দেখতে হবে ক্রিয়া কোন কালের। ক্রিয়া বলছে বর্তমান কাল, তাহলে বর্তমান কালে ঘটনা যদি ভবিষ্যতের বলতো, তখন কিন্তু বর্তমান কালের ভবিষ্যৎকে নির্দেশ করত, তখনও বিশিষ্ট প্রয়োগ হতো। এখন আপনার ক্রিয়াও বর্তমান কালের, ঘটনাও বর্তমান কালের, তাহলে তো এরা বিশিষ্ট প্রয়োগ হবে না। বিশিষ্ট মানে কি? বিশেষ, এক্সেপশনাল। তো আরেকটা উদাহরণ আমরা দেব, সবাই যেন সভায় হাজির থাকে। তাহলে এখানেই লিখে ফেলি, সভায় সবাই যেন হাজির থাকে। অর্থাৎ এটা একটা নির্দেশনা। ধরেন একটা অফিসের বস বলে দিল সভায় একটা মিটিং আছে, সবাই যেন হাজির থাকে, উপস্থিত থাকে। তাহলে হাজির থাকে। ক্লিয়ার? তাহলে সভায় সবাই যেন হাজির থাকে, তিনি বই পড়েন, তিনি বই পড়েন, সবাই যেন হাজির থাকে। তাহলে এই যে আমরা যে কিছুক্ষণ আগে পড়লাম, তিনি বই পড়ে, এই কি বলছে? এটা হচ্ছে কাল, হচ্ছে বর্তমান কাল। কি? বর্তমান, ক্রিয়ার কাল বর্তমান। কিন্তু সবাই যেন হাজির থাকে, তাহলে এটা কি? ঘটনাটা কি? ভবিষ্যৎ। তাহলে এটা হচ্ছে বর্তমান কালের বিশিষ্ট প্রয়োগ ভবিষ্যৎ কালে।
ঘটনা ভবিষ্যতের কিন্তু ক্রিয়ার কাল বর্তমান কালের। তারপর আগামী মাসে আমরা সিলেট যাচ্ছি। দেখুন আরো আরো দেখছি, আগামী মাসে আমরা সিলেট যাচ্ছি। আচ্ছা, এখানে আরেকটা বাক্য লিখবো, আমি ভাত খাচ্ছি। আগে এটা বলুন যে এটা কোন টেন্স। আমি ভাত খাচ্ছি, এখানে কি আছে, সি রয়েছে। আমি ভাত খাচ্ছি, তাহলে তো বর্তমান কাল, কন্টিনিউয়াস প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, বর্তমানে একটা কাজ করছি। এটা যদি বর্তমান হয় তাহলে এটা কি, যাচ্ছি, এটিও বর্তমান। তার মানে ক্রিয়া বলে দিচ্ছে এই পুরো বাক্যটা হচ্ছে বর্তমান কাল। এটা কি, এখানে লিখি, এটা বলে দিচ্ছে বর্তমান কাল, এই পুরো বাক্যটা বর্তমান কালকে নির্দেশ করছে। তাহলে দেখুন আমরা যাব ঘটনার সময় আগামী মাসে, এটা হচ্ছে ঘটনার সময়, ঘটনার সময়, সময় কি, এটা কি ভবিষ্যৎ না, ভবিষ্যৎ। তাহলে এটা যদি প্লাস বলি, এটা কি প্লাস হবে, এটা মাইনাস হবে, কারণ দুইটা এক না তো। বর্তমান কালকে আমরা প্লাস দিয়ে নির্দেশ করছি, তাহলে আগামী মাস এটা হচ্ছে ভবিষ্যৎ কাল, তাহলে একই না, একটা প্লাস একটা মাইনাস, ফলে এটা হচ্ছে বিশিষ্ট প্রয়োগ। কার বিশিষ্ট প্রয়োগ, বর্তমান কালের বিশিষ্ট প্রয়োগ। কারণ কি, বর্তমান কালে এটি ক্রিয়া হচ্ছে, ক্রিয়া বলতেছে এটা বর্তমান কাল, তাই বর্তমান কাল যদি বর্তমান কালের ঘটনা না বুঝিয়ে ভবিষ্যতের ঘটনা বোঝায় তাহলে সেটা বিশিষ্ট প্রয়োগ। আবার অতীতের যদি ঘটনা বোঝায় তাহলে সেটা বিশিষ্ট প্রয়োগ। ধরা যাক যে আমি হচ্ছে বর্তমান কালের ক্রিয়া, আমার এক হাতে হচ্ছে ভবিষ্যৎ আর এক হাতে হচ্ছে অতীত, তাহলে আমি প্রেজেন্ট বর্তমান কালে, আমি হচ্ছে ভার্ব ক্রিয়া, আমি আছি প্রেজেন্ট, অর্থাৎ আমি দিয়ে বুঝাচ্ছি আমি বর্তমান কাল, কিন্তু ঘটনা বলছি আমার বাম হাতে নিলাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মসাল, তার মানে ঘটনাটা অতীত, তাহলে বিশিষ্ট প্রয়োগ। তাহলে বর্তমান কালের বিশিষ্ট প্রয়োগ আমরা এখন দেখলাম। তাহলে সাধারণ অতীতের বিশিষ্ট প্রয়োগ আমরা দেখব। শিকারী পাখিটিকে গুলি করলো, সাধারণ অতীতের বিশিষ্ট প্রয়োগ, অতীতের, তার মানে ক্রিয়া হবে অতীতকালের। শিকারী পাখিটিকে গুলি করলো, এই করলো এখানে এই লো বলে দিচ্ছে, এই লো বলে দিচ্ছে এটি হচ্ছে অতীতকাল। তাহলে ক্রিয়ার কাল অতীত কিভাবে বুঝলেন, বলতে পারেন স্যার লো দিয়ে কিভাবে বুঝলেন। ওই যে 29তম পরিচ্ছেদে যান, সাধারণ অতীতের ক্রিয়া বিভক্তি দেখেন, সে মাটিতে পড়লো, সে বইটি পড়লো, দেখুন সে ভাত খেলো, সে মাটিতে বসলো, সে বই পড়লো, সে বই পড়লো, মানে মাত্র হলেও কাজটা দেখা যাচ্ছে শেষ হয়েছে। দেখুন লো, সব জায়গায় লো রয়েছে, লো লো, এই লো বলছে, এই ল হচ্ছে অতীতকালের নির্দেশক, এই বিক্রিয়া বিভক্তি গুলো থাকলে বুঝতে হবে সেটা অতীতকাল। তাহলে করলো, সে শিকারী পাখিটিকে গুলি করলো, তার মানে এটা হচ্ছে কাল
হিসেবে হচ্ছে অতীতকাল। এটা আগে প্রথমে কনফার্ম করলাম। তাহলে অতীতকাল। এবার দেখুন ঘটনা কোন জায়গার? ঘটনা হচ্ছে পুরা গঠিত বর্তমানের। শিকারী পাখিটিকে এই মাত্র, এখানে একটি শব্দ আছে এই মাত্র, এই মাত্র, এটি ইম্পর্টেন্ট। দেখুন এই মাত্র, তাহলে এটি পুরা গঠিত বর্তমান। পুরা গঠিত বর্তমান বা প্রেজেন্ট পারফেক্ট টেন্স কোনটা? যে একটা ঘটনা কেবল ঘটে গেছে কিন্তু তার রেশ এখনো আছে, এই মাত্র গুলি করলো, মানে গুলিটা করা শেষ হলো কেবল, তো সেটি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বা পুরা গঠিত বর্তমান। তাহলে ক্রিয়া বলতেছে এটা অতীতকাল, কিন্তু ঘটনা, ঘটনা হচ্ছে পুরা ঘটিত বর্তমান। সব সময় আমরা ক্রিয়াকে প্লাস ধরবো, তাহলে এটা প্লাস, তাহলে এই যে ঘটনা কি, ঘটনা হচ্ছে মাইনাস, তাহলে প্লাস আর মাইনাস, তার মানে কি বিশিষ্ট প্রয়োগ। এবার আসেন কার বিশিষ্ট প্রয়োগ? যেহেতু করলো, ল বলে দিচ্ছে এটা অতীতকাল, তাই অতীতকালের বিশিষ্ট প্রয়োগ। যদি বৃষ্টি হতো সবাই মিলে খিচুড়ি খেতাম। যদি বৃষ্টি হতো, যদি শর্ত আর কি, যদি বৃষ্টি হতো, এটা বুঝতেই পারে না শিক্ষার্থীরা যে এটা কিভাবে অতীতকাল। সবাই মিলে খিচুড়ি খেতাম। এইবার আরেকটা বাক্য লিখি, আমরা রোজ সকালে হাঁটতাম। আমি নিয়মিত স্কুলে যেতাম। দেখুন তাম আছে, যেতাম, হাঁটতাম, এই তাম কি বলে দিচ্ছে? তাম বলে দিচ্ছে এটা হচ্ছে অতীতকাল। এটা কি? অতীত কালের ক্রিয়া, অতীতকালের ক্রিয়া, এই তাম বলে দিচ্ছে। এই যে তাম, অতীতকালের ক্রিয়া মানে, তার মানে এটা হচ্ছে পুরোটাই অতীতকাল, কিন্তু এখানে শর্ত দিছে কি যদি বৃষ্টি হতো। মানে কি, কাল হলো অতীত, কিন্তু যদি বৃষ্টি হতো, তার মানে যদি সামনে বৃষ্টি হয় তখন আমরা আর কি খিচুড়ি খেতাম। তার মানে এটা অতীতকাল, আর এটা হচ্ছে যদি বৃষ্টি হতো। এই ঘটনা হচ্ছে বৃষ্টি তো আশা করছে, বৃষ্টি ঘটনা ভবিষ্যতের, ভবিষ্যতের বৃষ্টিটা তো ভবিষ্যতে হবে, তাহলে এটা হচ্ছে মাইনাস। তাহলে একটা প্লাস একটা মাইনাস, তার মানে এটা বিশিষ্ট প্রয়োগ। কার বিশিষ্ট প্রয়োগ? এটা অতীতকালের বিশিষ্ট প্রয়োগ। কারণ অতীতকাল কোনটা? এই যে তাম দিয়ে বোঝাচ্ছে যে এটি অতীতকাল। আশা করি আমরা বুঝতে পারছি। এরপর আমরা দেখব যে দুইটা গেল, বর্তমান কালের বিশিষ্ট প্রয়োগ দেখছি, তারপর অতীতের দেখলাম, এবার ভবিষ্যৎকালে, সাধারণ ভবিষ্যৎকালের বিশিষ্ট প্রয়োগ। সাধারণ ভবিষ্যৎ কালের বিশিষ্ট প্রয়োগ। সাধারণ ভবিষ্যৎকালের বিশিষ্ট প্রয়োগ, তোমরা হয়তো 6 দফার কথা শুনে থাকবে, তোমরা হয়তো শুনে থাকবে। এখানে আরেকটা বাক্য লিখবো, তুমি কাজটি করতে থাকবে। আরেকটা লিখলাম, তুমি
বইটি পড়বে। তাহলে বে থাকলে কি হয়? দেখুন, বে থাকলে ফিউচার টেন্স, বে, তাহলে পড়বে এখানে হচ্ছে বে। তুমি কাজটি করবে, তুমি বইটি পড়বে, তুমি আজ লিখবে, তুমি লেখাটি লিখবে, তুমি শুনবে, তুমি কথা শুনবে। বে, বে বলছে এটা কোন টেন্স? এটা হচ্ছে এই যে যেহেতু বে আছে তাই এটা হচ্ছে ভবিষ্যৎকাল, ভবিষ্যৎকাল। ক্রিয়াকে আমরা কি দিছি? প্লাস দিয়ে ধরছি। এবার আমরা দেখব ঘটনা। তোমরা হয়তো 6 দফার কথা, তাহলে 6 দফার কথা, 6 দফা কি 1966 সালে হয়েছিল, 6টি দাবি। তাহলে ঘটনাটা হচ্ছে ঘটনা অতীতে, কারণ 1966 অতীতকাল। তাহলে এটাকে আমরা ধরছি মাইনাস, তাহলে একটা প্লাস, ক্রিয়াকে সবসময় প্লাস ধরছি বোঝার সুবিধার্থে। তাহলে একটা প্লাস আরেকটা মাইনাস, অর্থাৎ ঘটনা, ক্রিয়া হচ্ছে ভবিষ্যৎ, ঘটনা এখানে অতীত, মাইনাস, তার মানে দুইটা দুই রকম। এর একদিকে হচ্ছে প্লাস, এখানে হচ্ছে প্লাস, এদিকে কি? এদিকে হচ্ছে মাইনাস। এটা ঘটনা, এটার কি? ক্রিয়া। তাহলে আমরা এইভাবে মনে রাখতে পারি যে ঘটনা, এইভাবে মনে রাখতে পারি ক্রিয়া, ঘটনা। তাহলে ক্রিয়া যদি প্লাস হয় আর ঘটনা যদি মাইনাস হয় তাহলে বিশিষ্ট প্রয়োগ। তাহলে কি? বিশিষ্ট প্রয়োগ। আর যদি এটা প্লাস হয় তাহলে সেটি বিশিষ্ট প্রয়োগ না, সাধারণ বিষয়। যেমন আমি বই পড়ি, তো সেটি সাধারণ বিষয়। তাহলে বিশিষ্ট প্রয়োগ মানে কি? আপনার এক হাতে প্রেজেন্ট টেন্স, আরেক হাতে ঘটনাটা হচ্ছে পাস্ট টেন্স, তখন সেটা বিশিষ্ট প্রয়োগ। কিন্তু আপনার ক্রিয়া ডান হাতে কি? আপনার ডান হাতে ক্রিয়া হচ্ছে প্রেজেন্ট টেন্স, কিন্তু বাম হাতেও প্রেজেন্ট টেন্স, তাহলে সেটা কি? স্বাভাবিক ঘটনা, বিশিষ্ট প্রয়োগ না। তাহলে এই পুরো বিষয়টাই নির্ভর করতেছে কিসের উপরে? তার বেসিক কি? বেসিক হচ্ছে এই যে বে, বেন, সি, ক্রিয়া বিভক্তির উপরে নির্ভর করছে। কারণ ক্রিয়া বিভক্তির উপরে কেন নির্ভর করছে? যেমন ধরুন পর, এটা ক্রিয়া মূল, এর সাথে বে, পড়বে, পড়ছি, পড়ছেন, তারপর পড়াচ্ছেন, পড়বি, পড়ে, এ তো চেঞ্জ হবে না, এ কনস্ট্যান্ট স্থির, চেঞ্জ হয় কে? এটা। এইগুলো বলে দেয় এটা কোন কাল। তার মানে ক্রিয়া বিভক্তিটা খুব ইম্পর্টেন্ট। এবং এই যে ক্রিয়া বিভক্তি, এটা আবার চেঞ্জ হয় আমি, তুমি, সে, আপনি, এগুলো ব্যবহার করার কারণে। তার মানে ক্রিয়া বিভক্তি দিয়ে আমাকে প্রথমে আগে জিনিস ডিসাইড করতে হবে এটা কোন কালের ক্রিয়া। যে কালের ক্রিয়া, সোজা কথা ওইটা ওই কালের বাক্য। এবার আসুন ঘটনা। যদি এখন ঘটনার মধ্যে আজকাল, আগামীকাল শব্দ যাই থাক না কেন, ওইটা দিয়ে কিন্তু টেন্স নির্ধারণ করা যাবে না। টেন্স নির্ধারণ করতে হবে সবসময় এই ক্রিয়ার দিক তাকায়। ক্রিয়ার দিক তাকানোর পরে আপনি চোখ বন্ধ করে বলে দিবেন এটা হচ্ছে অতীত, বর্তমান বা ভবিষ্যৎকাল। এটা তার মানে ক্লিয়ার যে ক্রিয়ার সাথে কি বসেছে, এন, এ, ছিলাম, এগুলো দেখে বলে দিবেন যে এটা হচ্ছে অতীতকাল বা বর্তমানকাল বা ভবিষ্যৎকাল। এরপরে আজকাল, পরশু, এগুলো দেখে আপনার বলে দিতে হবে ঘটনা কোন কালে। যদি মিলে যায় ঘটনা আর ক্রিয়া একই কালের হয়, একই সময়ের হয়, তখন সেটা সাধারণ প্রয়োগ। আর যদি বর্তমান কালের ক্রিয়ার ক্ষেত্রে যদি ঘটনা ভবিষ্যৎ আর অতীতের হয় তখন বিশিষ্ট প্রয়োগ। আবার অতীত কালের ক্রিয়ার ক্ষেত্রে যদি ঘটনা ভবিষ্যৎ আর বর্তমানের হয় তখনও সেটা বিশিষ্ট প্রয়োগ।
আর ভবিষ্যৎকালের ক্ষেত্রে যদি ঘটনা অতীত এবং বর্তমান হয় তখন বিশিষ্ট প্রয়োগ। ভবিষ্যতের সাথে ভবিষ্যৎ বসলে তো আর বিশিষ্ট প্রয়োগ হবে না। কাজে আশা করি আমরা বুঝতে পেরেছি, অনেক গুরুত্বপূর্ণ একটি ক্লাস এবং গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। এর সাথে নির্ভর করছে যে বাংলা ভাষার লেখার যে দক্ষতা অর্জনের বিষয়টি জড়িত আছে, এবং পাশাপাশি কিন্তু ইংরেজি সাবজেক্টের একটা বিশাল বিষয় এর সাথে জড়িত। কারণ মানুষের যে ভাষা প্রয়োগ সেটি প্রথমে মাতৃভাষায়, কিন্তু সেটি আসে মাথায়, তারপর সেটি ট্রান্সলেট হয় ইংরেজি ভাষায়। বা আপনি যদি অন্য যে কোনো ভাষা শিখতে চান তাহলে সেটি প্রথমে আগে বাংলা ভাষার সাথেই কানেক্ট হয়, তারপর অন্য ভাষার সাথে যায়। এবং বাংলা ভাষার সাথে কানেক্ট হলে ক্রিয়াপদ খুবই গুরুত্বপূর্ণ এবং ক্রিয়ার কাল একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই জায়গায় যখন দক্ষতা থাকে তখন সেটা হেল্প করে অনেক অন্য ভাষার দক্ষতা অর্জনের ক্ষেত্রে, যে জায়গায় শিক্ষার্থীরা ভুল করে থাকে। কাজে বাংলাকে গুরুত্ব দিতে হবে এবং এই জায়গার যে স্ট্রাকচার, গঠনগত বিষয় বুঝে পড়তে হবে। আশা করি আমরা বুঝতে পেরেছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।